বেইজিংয়ে বাংলাদেশ চীন বাণিজ্য বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রয়েছেন দুই দেশের শীর্ষ ব্যবসায়ীরা। কাল শি জিনপিং এর সঙ্গে বৈঠক। শুধু তিস্তা নয়, জলবিদ্যুৎ প্রকল্পের নামে ধরলার পানীয় প্রত্যাহারের পরিকল্পনা ভারতের। বিপর্যয়ের মুখে পড়বে উত্তরের জনপদ। কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ। বিচারহীনতার অন্ধকার অধ্যায় ইনডেমনিটি অধ্যাদেশ আইন বানিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করেন জিয়া। বিবেক ও সভ্যতার লজ্জা, বলছেন অ্যাটর্নি জেনারেল। এবং আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বনানীতে হোটেল শেরাটনের 28 তলা ভবন 600 ফুট উচ্চতার হওয়ায় ঝুঁকিতে বিমানের অবতরণ ও উড্ডয়ন। এভিয়েশনের অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। সময় সংবাদে সঙ্গে আছি আমি মনির হোসাইন। নানা কর্মসূচিতে ঠাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের দ্বিতীয় দিন। বেইজিংয়ে স্থানীয় সময় সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন। এরপর স্থানীয় সময় সকাল 11টায় বেইজিংয়ের সাংগ্রিলা সার্কেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে বক্তব্যে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীরা অংশ নেন। বক্তব্যে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াতে চীনের ব্যবসায়ীদের আহ্বান জানাতে পারেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের 14তম জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিন। শুধু তিস্তাই নয়, জলবিদ্যুৎ প্রকল্পের নামে ধরলার পানীয় প্রত্যাহারের পরিকল্পনা করেছে ভারত। গবেষকদের মতে এর ফলে উত্তরের অন্তত অর্ধশতাধিক শাখা ও উপনদী পানিশূন্য হয়ে পড়বে, যা সরাসরি প্রভাব ফেলবে কৃষি ও জীববৈচিত্র্যে। অধিকার কর্মীরা বলছেন, তাই উত্তরের বিশাল জনগোষ্ঠীকে বিপর্যয়ের হাত থেকে রক্ষায় ভারত চীনের দিকে না তাকিয়ে দেশীয় অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সাথে পানির অধিকার নিশ্চিত করতে বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। 2011 সালে ভারত বাংলাদেশ অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনা এগ্রিমেন্টের কোনো ধারাই মানছে না উজানের দেশ। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে ঝুলে থাকা তিস্তা চুক্তিও আলোর মুখ দেখেনি। 2014 সাল থেকে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। একদিকে পানির ক্ষেত্রে ভারতের আগ্রাসী নীতি, অন্যদিকে আন্তর্জাতিক আইন অমান্য করে উজানে খাল খনন ও জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে শুধু তিস্তাই নয়, পশ্চিমবঙ্গ সরকার পানি সরানোর উদ্যোগ নিয়েছে ধরলারও। নদী গবেষকের মতে তিস্তা ও ধরলার পানি প্রত্যাহার করা হলে উত্তরের অন্তত অর্ধশতাধিক নদী পানি শূন্য হয়ে পড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিশাল জনগোষ্ঠীর ওপর। আমরা যে শুধু তিস্তা নিয়ে কণ্ঠ উঁচু করেছি, এখানে থেমে থাকলে হবে না। তারা যে জলঢাকা তথা ধরলার পানি প্রত্যাহার করছে, এ কথাও আমাদের বলতে হবে। আমাদের বলতে হবে ধরলা এবং তিস্তার মধ্যবর্তী আরও অনেকগুলো নদী যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই দায়ও ভারত সরকারকে নিতে হবে। বর্ষায় গজলডোবার সব কপাট খুলে দিলে মৌসুমি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাঙছে উত্তরের বিস্তীর্ণ জনপদ। বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। প্রতি বছর তিস্তার ভাঙনে অন্তত 1 লাখ কোটি টাকার সম্পদের ক্ষতি হচ্ছে। আর তিস্তা সংস্কার না করায় বর্ষার পানির মাত্র 8% ব্যবহার করা সম্ভব হচ্ছে। 4টি কালভার্ট আছে, এই কালভার্টগুলো বন্ধ করাতে আমাদের বাড়িঘরগুলো ভাসি গেল আমাদের এলাকার। এই বন্যার কারণে এই ফসলি আবাদি জমি সব নষ্ট, গছ গাছা সব শেষ, আমার কোনো থাকার পথ নাই। আর কালমারি থেকে ভাঙতে আমি নর সঙ্গে তার মনে আসছি 14 ভাঙা দিচ্ছি, 14 ভাঙাতে আসি বাড়ি কাছে এইবারও ভাঙবে দেখছে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতা বলছেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে শাখা প্রশাখা সহ উপনদীগুলো সচল হবে এবং বর্ষার পানি সংরক্ষণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা সম্ভব হবে। এই নদীটা খনন করলে আমরা ভাঙনের হাত থেকে রক্ষা পাব, আমাদের গভীরতা বাড়বে, এই অঞ্চলের জলাধারগুলো আবার উন্মুক্ত হবে, শাখা নদীগুলো উন্মুক্ত হবে, প্রাণ প্রকৃতি ফিরে পাবে, নৌ চলাচল করবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে ভূরাজনৈতিক সমীকরণ চলছে, সেই প্রতিকূলতা ডিঙিয়ে প্রয়োজনীয় নিজস্ব অর্থায়নে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। খুনিদের বিচার করা যাবে না ধরা ছোঁয়াও। এ কেমন আইন?
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর খুনিদের সুরক্ষায় এমন অধ্যাদেশ জারি করেছিল স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক। এই অধ্যাদেশকে 1979 সালের আজকের এই দিনে সংবিধানের ৫ম সংশোধনী এনে আইনে পরিণত করেন সামরিক শাসক ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিহাসে যা কালো আইন নামে পরিচিত। 15 আগস্ট 1975 নির্মমভাবে হত্যা করা হয় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের। হত্যা করে ক্ষান্ত হয়নি ষড়যন্ত্রকারীরা। রাষ্ট্রীয় উদ্যোগে খুনিদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক 1975 সালের 26 সেপ্টেম্বর সম্পূর্ণ বেআইনিভাবে জারি করেন ইন্ডিমেনিটি বা দায়মুক্তি অধ্যাদেশ, যার সহজ অর্থ হল বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের যারা হত্যা করেছে তাদের বিচার করা যাবে না। 1979 সালের 9 জুলাই সংবিধানের 5ম সংশোধনী এনে এই অধ্যাদেশকে আইনে পরিণত করেন সামরিক শাসক ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই সংসদে ইন্ডেমেনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করার বিরোধিতা করেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। বিচারের আওতা থেকে বহির্ভূত রাখা হয় এই ধরনের আইন পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশ দুর্ভাগ্য দেশ হিসেবে সেটা করা হয়েছিল সেই 1975 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে। জিয়াউর রহমানের সময় যখন 5ম সংশোধনী পাশ করা হয় এটাকেও আইনে তারা রূপান্তরিত করে। সেই আইনটি পরবর্তীতে 96-তে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারা তখন এই আইনটি বাতিল করে। সেই বাতিল আদেশটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল। তাদের বক্তব্য ছিল এটা কনস্টিটিউশনাল প্রোটেকশন আছে, কিন্তু আদালত এটা বিবেচনা করে দেখলেন এটা কনস্টিটিউশনাল প্রভিশন না। দায়মুক্তি অধ্যাদেশে বলা হয় 1975 সালের 15 আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত কিংবা পরিকল্পনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা করা যাবে না। এমনকি সুপ্রিম কোর্ট বা কোর্ট মার্শালেও তাদের বিচার করা যাবে না। খুনিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও পথ রুদ্ধ করা হয়। দুর্ভাগ্য হচ্ছে কি যে সরকার পরিবর্তনের পর শুধুমাত্র একজন বিচারকের অভাবে মামলাটি 5টি বছর ঝুলেছিল। খন্দকার মোশতাক ছিলেন আইনের দৃষ্টিতে অবৈধ রাষ্ট্রপতি। একজন অবৈধ রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত অধ্যাদেশ আইনের পরিভাষায় ছিল অবৈধ। সেই অবৈধ অধ্যাদেশকে আইনি রূপ দেন জিয়াউর রহমান। শুধু তাই নয়, তার সময়ে বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিদের পুরস্কৃত করা হয়। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর বনানীতে সরকারি জায়গায় নির্মাণ করা হয়েছে 28 তলা বিশিষ্ট হোটেল শেরাটন। রানওয়ের অ্যাপ্রোচ ফানেল এলাকায় প্রায় 600 ফুট উচ্চতার ভবনটি বিমানের টেক অফ এবং ল্যান্ডিংকে ঝুঁকির মুখে ফেলেছে বলে দাবি সিভিল এভিয়েশনের। তবে সব অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনে ভবন নির্মাণ করা হয়েছে। পুরো বিষয়টিতেই অংশীদার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ বিষয়ে মামলা চলমান থাকায় বক্তব্য দিতে নারাজ সিটি কর্পোরেশন। আতাউল কাউসারের রিপোর্ট। রাজধানীর বনানী থেকে গুলশান 2 যাওয়ার পথে সিটি কর্পোরেশনের জায়গায় সিটি কর্পোরেশন মার্কেটের সামনের খালি অংশে নির্মিত 28 তলা বিশিষ্ট হোটেল শেরাটন। অভিযোগ আছে মার্কেট ও আবাসিক ভবন মিলিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে 14 তলা নির্মাণের চুক্তি করে সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের সহায়তায় 2 ধাপে 28 তলা পর্যন্ত পৌঁছে গিয়েছে শেরাটন কর্তৃপক্ষ। আর বাকি 14 তলা করতে সিটি কর্পোরেশন থেকে কোনো রকম আনুষ্ঠানিক অনুমতি নেয়নি নির্মাণকারী বোরাক রিয়েল এস্টেট, যা আবার হোটেল শেরাটনের মালিকেরই প্রতিষ্ঠান। আর নির্মাণকালে চুক্তিভঙ্গ করলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থাই গ্রহণ করেনি সিটি কর্পোরেশন। শুধু এ বিষয়েই নয়, গেল 1 দশকে চুক্তি অনুযায়ী 14 তলা অংশে নিজেদের অংশের 30% মালিকানার 550 কোটি টাকার সম্পদ পর্যন্ত বুঝে পায়নি সিটি কর্পোরেশন। চুক্তি ভেঙে করা বাকি 14 তলাও একাই ভোগ করছে হোটেল শেরাটন। অথচ এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই সিটি কর্পোরেশনের। নেই কোনো অভিযোগ, নেই কোনো বক্তব্য। শুধু সরকারি জমি এবং সম্পদ দখলই নয়, 28 তলা উচ্চতার ভবনটি ঝুঁকির মুখে ফেলে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের অবতরণ ও উড্ডয়নকেও। বিমানবন্দরের অ্যাপ্রোচ ফানেল এলাকায় 201 ফুট উচ্চতার ভবনের বেশি নির্মাণের অনুমতি না থাকলেও কোনো অনুমতির তোয়াক্কা না করে হোটেল শেরাটন গিয়ে পৌঁছেছে 600 ফুটে। আমাদের পারমিটেড হাইট হচ্ছে কি 201 ফিট এবং অতিরিক্ত যা করেছেন সেই ব্যাপারে আমরা রাজুককে আমাদের বক্তব্য আমরা বলে দিয়েছি এবং এই সংক্রান্ত একটা মামলাও কিন্তু কোর্টে চলমান আছে এবং আমরাও পক্ষভূত আমরা আছি এবং আমরা সে কোর্টকে আমরা আমাদের যেসব তথ্য দেওয়ার কথা আমরা সেগুলো দিয়ে যাচ্ছি। যখনই কোনো নির্মাণ কাজ হয় রাজুকের কাছ থেকে ছাড়পত্র নেওয়া হয় এবং রাজুক তখন আমাদের কাছে ওই জায়গার উচ্চতা কতটুকু হবে সেটা আমাদের কাছে লিখিতভাবে জানতে চায়। আমরা আইকাম স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা রাজুককে জানিয়ে দিই যে এই জায়গায়
কি পরিমাণ উচ্চতা থাকতে পারে। যদি কেউ বেশি থাকে সেটা আইন অনুযায়ী রাজুক সেই ব্যবস্থা নেবে। তার বক্তব্য অনুযায়ী রাজুকের সঙ্গে কথা বলতে গেলে জানা গেল রাজধানীতে ভবন নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমতির বাধ্যবাধকতা থাকলেও তাদের অনুমতির তোয়াক্কা পর্যন্ত করেনি সিটি কর্পোরেশন এবং বোরাক রিয়েল এস্টেট কেউই। যখন ভবনটি হয়েছিল রাজধানী কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন না হয়েছে কিনা সেই বিষয়ে সিটি কর্পোরেশনকে আমরা পত্র দিয়েছিলাম এবং যে হোটেল কর্তৃপক্ষকে আমরা পত্র দিয়েছিলাম। হোটেল কর্তৃপক্ষ রাজধানী কর্তৃপক্ষের কাছে তারা লিখিতভাবে জানিয়েছে যে এই ভবনটি সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত, যেহেতু সিটি কর্পোরেশন ওদেরকে লিজ দিয়েছে, সিটি কর্পোরেশনের কাছে রাজধানী কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমোদন সেখানে গ্রহণ করা হয়নি। তবে এসব অভিযোগই অস্বীকার করেছে হোটেল শেরাটন কর্তৃপক্ষ। এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় ক্যামেরার সামনে কথা না বললেও এর লিখিত বক্তব্যে খণ্ডনের চেষ্টা করেছেন সকল অভিযোগী। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বেইজিংয়ে বাংলাদেশ ও চীন ব্যবসায়ী সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। Bangladesh is embracing the digital age with open arms, which will further diversify and widen our financial markets. Bangladesh is embracing the digital age with open arms. The government is actively promoting the growth of ICT sector, offering incentives for startups, investing in tech parks, and fostering an ecosystem that encourages innovation and entrepreneurship. Our young entrepreneurs are making their mark on the global stage, and we invite you to be a part of this existing journey. Sustainability is at the heart of Bangladesh's development agenda. We believe that economic growth and environmental sustainability are interlinked. We offer numerous opportunities in renewable energy, waste management, and green technologies. As investors, you will discover that Bangladesh is committed to ensuring your business operations and profitable. At the same time, being environmentally responsible and sustainable. Ladies and gentlemen, China is our largest partner, with trade volumes increasing year by year. However, there remains immense potential to further expand our trade ties. We are committed to addressing trade imbalances and creating a more equitable trade relationship. Bangladesh is keen to export more products to China, such as textiles, garments, leather and leather goods, jute and jute products, and agricultural products. We welcome Chinese investment in our export-oriented industries, which will help us diversify our export basket and reduce trade deficits. To enhance business cooperation, we encourage the Chinese companies to form joint venture with Bangladeshi firms. আমি একটু বাংলায় বলতে চাই, আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। সবাইকে ধন্যবাদ। Ladies and gentlemen, this our business
To enhance business cooperation, we encourage Chinese company to form joint ventures with Bangladeshi firms. This collaboration will facilitate technology transfer, skill development, and market access for both parties. Investment in research and development is crucial for fostering innovation and competitiveness. Bangladesh is eager to adopt advanced technology, productivity, and efficiency. Distinguished guests, as we look to the future, the partnership between Bangladesh and China hold unbound promise. Our shared vision for economic growth, technology advancement, and sustainable development form the cornerstone of our bilateral relations. Together, we can create a prosperous future and benefits for both our countries and peoples. I extend an open invitation to all of you to visit Bangladesh, explore the opportunities, and experience the warmth and hospitality of our people. You will find in us all support and assistance you need. Let us work together to build a stronger, more prosperous, and more connected world. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together, we can achieve great things. I thank you all. Joy Bangla, Joy Bangabandhu, May Bangladesh. আমরা সরাসরি যুক্ত ছিলাম চীনের বেইজিং থেকে, সেখানে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমদানিকারক সরবরাহ না নেয়ায় বন্দরে পড়ে থাকা প্রায় 10 কোটি টাকার আপেল, কমলা সহ বিভিন্ন ফল নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টম হাউস। 3 দিনব্যাপী এ নিলামে তোলা হবে 500 মেট্রিক টন ফল। তবে বিডারদের দাবি, পচনশীল এসব পণ্যে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুত দরদাতাদের সরবরাহ করা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে আমদানি করা শত শত বিশেষায়িত কন্টেনার রিফার। দিনের পর দিন আমদানিকারকরা পচনশীল এসব পণ্য ছাড় না করায় কন্টেনারের ভেতরে সেগুলো পচে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি ভর্তি থাকায় এসব রিফার কন্টেনার আমদানি কাজেও যুক্ত করা যায় না। রেফ্রিজারেটরের মতো কাজ করা এসব কন্টেনারগুলোতে সার্বক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ রাখতে হওয়ায় বিদ্যুৎ বিলও ব্যয় করতে হয় বিপুল অর্থ। তাই এসব কন্টেনার খালি করার উদ্যোগ নিতে হয় চট্টগ্রাম কাস্টমসকে। সোমবার থেকে 3 দিনব্যাপী এমনই পচনশীল প্রায় 10 কোটি টাকা মূল্যের আপেল, কমলা সহ বিভিন্ন ফলের প্রকাশ্য নিলাম তুলে চট্টগ্রাম কাস্টম হাউস। এতে প্রথম দিন 141 মেট্রিক টন নিলাম করা হয়, দ্বিতীয় দিন 200 মেট্রিক টন এবং শেষ দিন 140 মেট্রিক টন ফল নিলাম করা হবে। নিলামে নিবন্ধিত প্রতিষ্ঠান ছাড়াও অংশ নেয় ব্যক্তিরাও। নিলামের আগে নগরীর ফলমন্ডি সহ আশপাশের 2 কিলোমিটার এলাকায় মাইকিং করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। 1 মাসের মধ্যে পণ্য খালাস আমদানিকারক না করলে তিনি বন্ধ করতে পারেন। আমাদের কাছে একটা আবেল নাম্বারের মাধ্যমে আমাদেরকে অবগত করেন আর কি। করার পরে আমরা আমাদের আমদানিকারকটা নোটিফাই করি যে আপনার এই পণ্যটা আমরা নিলামে নিয়ে গেছি। যদি আমদানিকারক পণ্য নিতে আগ্রহী হয়, আমদানিকারক যদি পণ্য নিতে আগ্রহী হয় তো নিল, না নিলে আমরা সেটা নিলামের মধ্যে নিয়ে আসি। তবে নিলাম হওয়া পণ্যের মান নিয়ে অসন্তুষ্টির পাশাপাশি পণ্যের সরবরাহে দীর্ঘসূত্রিতা নিয়েও অভিযোগ অংশগ্রহণকারী ব্যবসায়ীদের। 30% উপরে আপনার মাল নষ্ট আছে। তো যত দ্রুত সম্ভব যদি আমাকে মালটা আপনার এই অনুমোদন দেয় কাস্টম কর্তৃপক্ষ, তাইলে আমি হয়তো বাজারজাত করে নসিবে যা আছে তা হবে আর কি। নিলাম খুব স্লো, আর ইনভেন্টরি একটা মালের ইনভেন্টরি 3-4 বার হয়েছে। নিলামে ওঠা দরের 20% জমা দিয়ে পণ্য সরবরাহের প্রক্রিয়া শুরু করতে হয় সর্বোচ্চ দর হাঁকানো বিডারকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। 2 দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মস্কোর বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী। এ সময় মোদীকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। পরে পুতিনের সরকারি বাসভবনে যান ভারতের প্রধানমন্ত্রী। তাকে অভ্যর্থনা জানান রুশ প্রেসিডেন্ট। পরে 2 নেতা অংশ নেন নৈশভোজে। এ সময় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ও রুশ গণমাধ্যম। মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে বসবেন মোদি পুতিন। বৈঠকে রাশিয়া ও ভারতের দ্বিপক্ষীয় বিষয়ে তো বটেই, সমসাময়িক নানা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও 2 নেতার মধ্যে কথা হবে।
এবার খেলার খবর। পূর্ব প্রতিশ্রুতি থাকায় ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলে যোগ দিলেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, যেখানে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কাজ করার কথা তার। এরপর দুপক্ষের সমঝোতায় দীর্ঘমেয়াদে চুক্তিতে যাবে বিসিবি, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। জানান, পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি দল পাঠাবে না বিসিবি। টাইগারদের টি-20 বিশ্বকাপ হতাশার মাঝেও প্রাপ্তি বোধ হয় লেগি রিশাদ হোসেন, যার বদলে যাওয়ার নেপথ্যের অনুঘটক স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদ। বিশ্বকাপ পর্যন্ত সাবেক পাকিস্তানি এই স্পিনারের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। মুশতাকের কাজে সন্তুষ্ট বোর্ড প্রস্তাব দিয়েছিল চুক্তি বাড়ানোর, কিন্তু আগে থেকে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে কথা পাকাপাকি থাকায় আপাতত আর পাওয়া যাচ্ছে না মুশতাককে। তবে হাল ছাড়ছে না বিসিবি। ইসিবির সঙ্গে কিংবদন্তি স্পিনারের চুক্তি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এরপরই স্থায়ীভাবে মুশতাককে ফেরাতে চায় টাইগার টেরাই। আর খণ্ডকালীন হলেও চলতি বছরের সিরিজগুলোতে তার সার্ভিস চায় বিসিবি। তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি অকুপাইড কিছু কমিটমেন্ট আছে। এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে। রাওয়ালপিন্ডি আর করাচি পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে 2 টেস্ট দিয়ে বিশ্বকাপ বিরতি শেষে আবারও আন্তর্জাতিক সার্কিটে ফিরছেন টাইগাররা। তবে দেশটিতে সফরে যাওয়ার আগে পূর্বের ধারাবাহিকতায় কি কোনো নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাবে বোর্ড? আমরা আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমেও ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল, বাংলাদেশ হাই কমিশনের সাথে আমাদের যোগাযোগ হয় এবং তারা তাদের ইন্সপেকশন বা তাদের যে নিজস্ব যে প্রক্রিয়া তার মাধ্যমেও তারা যোগাযোগ করে। আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমেও একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করি। সব অন্যান্য প্রক্রিয়াগুলো থাকবে, বাট এই মুহূর্তে প্রি ইন্সপেকশনের কোনো প্ল্যান আমাদের কাছে নেই। সাম্প্রতিক সময় নির্দিষ্ট কিছু গণমাধ্যমে ক্রিকেটার কিংবা বোর্ড কর্তা এবং তাদের পরিবার নিয়ে ব্যক্তিগত আক্রমণের বিষয়টি নজরে এসেছে বিসিবির। এ নিয়ে করণীয় ঠিক করেছেন তারা। আমাদের গত বোর্ড সভায় বিষয়টা আলোচনা হয়েছে। বোর্ড এই বিষয়গুলো লাইটলি নেবে না। বোর্ড তার নিজস্ব অবস্থান থেকে যে সমস্ত ব্যবস্থা নেয়া, সেগুলো আইনগত ব্যবস্থা হোক বা যে কোনো ব্যবস্থায় বোর্ড সেগুলো নেবে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। বেইজিংয়ে প্রধানমন্ত্রী নিজ দেশের ব্যবসায়ীদের নিজেদের অংশীদার খুঁজে নেয়ার আহ্বান। শুধু তিস্তা নয়, জলবিদ্যুৎ প্রকল্পের নামে ধরলার পানীয় প্রত্যাহারের পরিকল্পনা ভারতের। বিপর্যয়ের মুখে পড়বে উত্তরের জনপদ। কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ। এবং বগুড়ায় বেপরোয়া গতিতে উল্টো লেনে ঢুকে পড়ে কাভার্ড ভ্যান। বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 4 জনের, আহত অন্তত 7। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।